হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ। বিরোধে লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা। দিনাজপুরে মির্জা ফখরুল, ক্ষমতায় গিয়ে আমানতের খেয়ানত করেছে সবাই, বললেন জামাতের আমির। আলোচনায় ডাকসু নির্বাচন, দ্রুত ভোট চান ছাত্র নেতারা। রোডম্যাপ তৈরিতে অংশীজনদের নিয়ে শুরু হয়েছে কাজ, জানালেন উপাচার্য। এবং সবজির পাশাপাশি আলু পেঁয়াজের দামে স্বস্তি, চড়ে আছে মুরগি ও চালের বাজার। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শুরুতেই শীতের খবর। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েন স্বল্প আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে এই অবস্থায় থাকবে আরও 3 থেকে 4 দিন। এ মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ। এদিকে ঠান্ডার দাপটে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শিফাত আল শাহরিয়ার। ক্লান্ত শরীর আর সহ্য করবে কত? রাতভর কনকনে হাওয়ার সঙ্গে পড়েছে বৃষ্টির মতো কুয়াশা। তাতেই ভিজে চুপচুপে হয়েছে গায়ের চাদর। তাই দিনের আলো ফুটলেও পিছু ছাড়েনি ক্লান্তি। বৃষ্টির মধ্যে পড়ে কি ব্যাপার, কি বৃষ্টি নাকি যে না কুয়াশা পড়তেছে। ঠান্ডালে তো গাড়ি চালাতে দেয় না, প্রচুর ঠান্ডা ওরা। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। দেখা মেলেনি সূর্যের। এতেই বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। দিনান্তে যাদের পান্তা ফুরোয় তাদের অবস্থাও শোচনীয়। শীত, এই কারণে আগুন জ্বালাইছি, প্রচুর শীত। অন্যবারের তুলনায় কুয়াশাও বেশি, শীতও বেশি। এই শীতের ভিতরে আমরা বহুত কষ্ট করতেছি বাজান, বুঝছেন নি বাবা। ছিন্নমূল মানুষের এখন শেষ ভরসা আগুনের শিখা। এদের মধ্যে অনেকেই গত দিন এবং আজকে কাজে বের হতে পারেনি। তারা বলছেন এমন অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে পরিবার পরিজন নিয়ে সংকটে পড়বেন তারা। আবহাওয়া অফিসেও নেই কোনো সুখবর। জানিয়েছে এই অবস্থা থাকবে আরও 3 থেকে 4 দিন। কুয়াশা কমলে কমবে শীতের তীব্রতা। জানুয়ারিতে দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। সারা দেশে কোল্ডে কন্ডিশনটা বিরাজ করছে এবং কোল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি যদি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ কিছু অঞ্চলে কোল্ড ওয়েভও বিরাজ করছে। ঠান্ডার দাপটে রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে রোগীর আনাগোনা। বেশিরভাগই ভুগছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়ায়। বয়স্কদের অবস্থাও বেহাল। ওর গায়ে একটু জ্বর ছিল, তো হয়তো বাইরের বাতাসের কারণে ওর একটু খিঁচুনি উঠে যায়। ঠান্ডা কমছে কিন্তু বমি এখনো কমতেছে না। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ভয় করে। ঠান্ডা হলে একটু স্বাভাবিক একটু বেশি কষ্ট হয় আর কি। এতটা শ্বাসকষ্ট হয় যে কথা বলতে কষ্ট হয়। চিকিৎসকরা বলছেন আগে থেকে সতর্কতার অভাবে ওয়ার্ডগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। যখন টেম্পারেচার সাডেন ফল করে তখন যেহেতু ওরা খারাপ হয়, এটা যতটা সম্ভব প্রিকশন নেওয়া। যারা অনেক ছোট তাদের রুম হিটার ব্যবহার করে ব্ল্যাঙ্কেটটা যেভাবে টেম্পারেচারটা রেজ করা যায়। আর অবশ্যই এয়ার পলিউশনের কথাটাও মাথায় রাখতে হবে। ভেন্টিলেশন, মিনিমাম ভেন্টিলেশন রুমে কিংবা বাসায় থাকতে হবে। ঠান্ডাজনিত রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। শীতের আরও খবর জানাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন রিপোর্টার মেহেদি হাসান এবং পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদির কাছে। তৃতীয় দিন হতে চলল রাজধানীবাসী সূর্যের আলোর দেখা পায়নি। এই মুহূর্তে রয়েছে হাতিরঝিলে। হাতিরঝিলের যদি বলি, আজ সারাদিনই কিন্তু এই হাতিরঝিল শহর পুরো ঢাকার পরিস্থিতি এক, অর্থাৎ তীব্র কুয়াশা। সেই কুয়াশার মধ্যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের যেমন ভোগান্তি, কিছু মানুষ ভোগান্তিতে পড়েছেন। একটু জানিয়ে রাখি, আজ সপ্তাহের শুক্রবার, অর্থাৎ অফিস আদালত বন্ধ থাকায় কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে বিনোদনের জায়গাগুলোতে এসে কিছুটা কিন্তু সময় পার করছেন। পরিবার পরিজন নিয়ে সেখানে এসেছেন এবং সেখানে আসলেও কিন্তু যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু ক্রমশই আসলে বাড়ছে। সেই শীতের তীব্রতা থেকে কিন্তু রেহাই পেতে তারা যেটি করছেন, বেশিরভাগ মানুষকে আমরা দেখছি 2 থেকে 3টি করে পোশাক পরছেন এবং বিনোদন জায়গাগুলোতে এসে তারা আশপাশে যেখানে আগুনের দেখা পাচ্ছেন সেখানে একটু বসে আগুনে কিন্তু নিজের শরীর একটু গরম করে নিচ্ছেন। বিশেষ করে একটু যদি বলি যে এই শীতে আজকে এই মৌসুমের ঢাকার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বইছে
13.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই ধরনের তাপমাত্রা আরও কয়েকদিন আসলে চলবে। সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এই তীব্র শীতের যে ভোগান্তি সেটি কিন্তু আরও কয়েকদিন চলবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। যদি একটু জানিয়ে রাখি যে এই শীতের যেই আবহাওয়া যেটি ছিল, যে আসলে গত কয়েকদিন আমরা যেমনটি দেখেছিলাম যে এই তীব্র কুয়াশার পাশাপাশি যে বাতাসের আর্দ্রতা অর্থাৎ শৈত্যপ্রবাহ যেটি চলছিল সেটি কিন্তু আজ কিছুটা কম। অর্থাৎ সেই দিক দিয়ে বলা চলে আজকের শীতের মাত্রা বাড়লেও কিন্তু বাতাসের পরিমাণ কম। বাতাসের সাথে বিশেষ করে বাতাসের কুয়াশার সাথে এক ধরনের বৃষ্টি অনুভব হওয়া যেই কুয়াশা ছিল সেটি কিন্তু এখন কিছুটা কমেছে। সেই কমলেও কিন্তু আসলে কনকনে যে ঠান্ডা, সেই ঠান্ডার আবহাওয়া, ঠান্ডার অনুভূতি কিন্তু এখনো কমেনি। অর্থাৎ এই মুহূর্তে আসলে যারা বিনোদন জায়গাগুলোতে এসেছেন তারা তাদের অনুভূতির কথা যেমনটি বলছিলেন যে এই শীতে তাদের কিছুটা হলেও কষ্ট হচ্ছে এবং হাসপাতালে কিন্তু তাদের আত্মীয় স্বজনকেও কিন্তু নিয়ে যাচ্ছেন এই ঠান্ডাজনিত রোগের কারণে। তো এই ছিল রাজধানীর এই শীতের অবস্থা, এবং এই বিষয়ে আরও খবরাখবর জানাতে পঞ্চগড়ে রয়েছেন সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছি সেখানে। যেমনটি বলছিলেন যে রাজধানী ঢাকা শহরের মতো কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়েও কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু ক্রমাগতভাবে বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে গত দুদিন ধরে এই জেলায় ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকলেও এবং পাহাড়ি যে হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত থাকলেও কিন্তু আজকে একটু আবহাওয়া ভিন্নতা ছিল। আজকে সকাল 9টায় এ জেলায় কিন্তু তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানায় আবহাওয়া অফিস, এবং আমরা দেখেছি যে তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু এখানকার যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই ভিন্নতা ছিল। এবং তাপমাত্রা যতই বেলা গড়িয়ে দুপুর নাগাদ হয় ততই কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করে। আমরা দেখেছি যে যখন সন্ধ্যার পর থেকে কিন্তু রাত যতই গভীর হচ্ছে ততই শীতের তীব্রতা বেড়েই যাচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানিয়েছে যে চলতি জানুয়ারি মাসে আগামীতে আরো 3টি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাবে, এবং এই তাপমাত্রা যেটি বিরাজ করবে সে সময়টিতে 6 থেকে 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা বিরাজ করবে বলে আমাকে জানিয়েছে। আমি একই সাথে জানার চেষ্টা করেছি যে দিনের যে তাপমাত্রা সেটা কত ডিগ্রির ঘরে থাকার কথা, সেটাও কিন্তু বলছেন যে তাপমাত্রা অনেকটা 15-16 থেকে 20 ডিগ্রির মধ্যে নেমে আসবে, এবং রাতের যে তাপমাত্রার যে পারত্তি রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে এসে শীতের যে রাতের তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। আমি দেখেছি যে শীতের এই রাতের সময়টিতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু রাতে যারা নিম্ন আয়ের দরিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে, এবং তারা এই সময়টিতে গরম কাপড়ের অভাবে রাত অনেকটা কষ্টে রাত অতিবাহিত করছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন তারা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত 12,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করেছে, যেটা কিন্তু এই জেলার জন্য এখনো পর্যাপ্ত না বলে আমাদের এখানকার বাসিন্দা বা সচেতন নাগরিকরা জানিয়েছেন। আমি একই সাথে জানিয়ে রাখি যে তাপমাত্রা উঠানামায় কিন্তু ক্রমাগত এখানে শীতজনিত যে রোগীর সংখ্যা সেটা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে গরম কাপড়ের যে সকল দোকান রয়েছে সেগুলোতেও কিন্তু ক্রেতার ভিড় বেড়ে চলেছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে, তার আগে ছিলাম ঢাকার হাতিরঝিলে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে উষ্ণ কাপড়ের চাহিদা। রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ভিড় ক্রেতাদের। বিক্রেতাদের আশা তাপমাত্রা কমতির দিকে থাকলে বেচা কেনা আরও জমবে। বছরের প্রথম দিন থেকেই ঘন কুয়াশা আর হিমবাতাস বাড়িয়েছে শীতের তীব্রতা, নেই সূর্যের তেজও। রাজধানীতে হঠাৎ করেই দিন রাতের তাপমাত্রা কমায় নগরবাসীর ভিড় উষ্ণ কাপড়ের দোকানগুলোতে। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন ডিসেম্বরে শীতের কাপড়ের বিক্রি আশানুরূপ না হলেও কয়েকদিনের ব্যবধানে এখন তা ঊর্ধ্বমুখী। সাশ্রয় মূল্যের ভিতরে পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসছি কেনাকাটার জন্য ফ্যামিলি নিয়ে। প্রচন্ড পরিমাণ শীত, মানে সিঙ্গেল ড্রেস পরলে সেটা কখনোই পসিবল হচ্ছে না। শৈত্যপ্রবাহের কারণে আপনার হাত মোজা, কান টুপি, মাফলার, ইনার, শীতের যত আইটেম আছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। ঠান্ডাটা বাড়ার পরে আমাদের কাস্টমারটা অনেক বাড়ছে, আর সাথে সাথে বেচা কেনাটা আগের তুলনায় কিছুটা বাড়তি। আর্থিক সক্ষমতা অনুযায়ী ক্রেতাদের আনাগোনা দেখা গেল ফুটপাতের দোকান ও বিপণী বিতানে। বিশেষ করে সাধ্যের মধ্যে দাম থাকায় কেনা বেচা বেশি ভ্রাম্যমাণ দোকানগুলোতে। সবাই একটু আশা করে যে নিউ মার্কেটে আসলে বা এখানে আসলে একটু রিজনেবল দামে পাবে। আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের জন্য আমার মনে হয় এই মার্কেটগুলাই আমরা মানে প্রিপেয়ার করি আর কি। শীত পড়ছে,
আজকে 2 দিন ধরে কাস্টমারও বেশি, বেচাকেনাও বেশি। মানভেদে 150 থেকে শুরু করে 500 টাকায় মিলছে জ্যাকেট, হুডি, সোয়েটার সহ শীত নিবারণের নানা অনুষঙ্গ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজনৈতিক দলগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সহনশীল থেকে রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ভোটাধিকার হরণসহ 16 বছরে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে বলেও অভিযোগ করেন এই জ্যেষ্ঠ নেতা। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন তিনি সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছেন এই কলেজে। হয়ে পড়েন আবেগ আপ্লুত। আজকে আমার খুব মনে পড়ছে প্রথম দিনটির কথা। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে আমি এসছিলাম কলেজে জয়েন করবার জন্য। প্রিন্সিপাল সাহেবের যে কামরা, সেই কামরায় গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম মে আই কাম ইন, উনি বললেন দাঁড়াও। উনি ভাবলেন যে কলেজের কোনো ছাত্র তার সঙ্গে দেখা করতে এসছে। মির্জা ফখরুল ইসলাম বলেন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এতে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সুবর্ণ জয়ন্তী পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি তারাও। সব মিলে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা অনেক পুরাতন স্মৃতি মনে করতেছি। কলেজে এসে এই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, কত মাঠে খেলাধুলা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে 1972 থেকে 1978 সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন স্বাধীনতার পর কোনো সরকার আমানত রক্ষা করেনি। নাটোরে কর্মী সভা ও সুধী সমাবেশে তিনি বলেন 15 বছরে 2.25 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আওয়ামী লীগ। দেশের পট পরিবর্তনে প্রকাশ্য রাজনীতি করার সুযোগে প্রতিটি জনপদ সফর করছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। একের পর এক সভা সেমিনারে তৃণমূলকে শক্তিশালী করার মিশনে তারা। এবার উত্তরের জেলা নাটোরে হাজির জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে শহরের NS কলেজ মাঠে কর্মী সভায় অংশ নেন তিনি। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে। বলেন দেশের মানুষকে গত 15 বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার, তাই সামনে নির্বাচন তাদের কপালে নেই। স্বাধীনতার পর কোনো সরকারই আমানত রক্ষা করেনি বলেও দাবি করেন তিনি। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন জামাত আমির। বলেন 15 বছরে 2.25 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আওয়ামী লীগ। এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে, আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকাভুক্ত হননি, তাদের তালিকাটা হলে হয়তো এটা আরো বেড়ে যাবে। জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামাতের আমির। সময় সংবাদ, নাটোর। আওয়ামী লীগ সরকার ভারতের হয়ে কাজ করেছে,
দেশের মানুষের সেবা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে একথা বলেন তিনি। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে আমির বলেন, ফ্যাসিস্টের দোসররা সব জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই। ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পাবে দেশের সবল বাড়বে। এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, আমরা সহ্য করব না। নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন, বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। আগামী 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে দলটির নেতারা বলেন, অরাজনৈতিক শক্তি যেন ক্ষমতা দীর্ঘায়িত যেতে না পারে, সেজন্য দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক পরিস্থিতি নাজুক, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয় নাই, সরকারের নিয়ন্ত্রণে আসছে না। তাই প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্বর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণা করে দেশ জাতিকে সংকটমুক্ত করা, দেশে মানুষের ভোটের একটি রেগুলার সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করা। শুধু ক্যান্টনমেন্টেই নয়, আরও অনেক জায়গায় আয়নাঘর ছিল, যা অচিরেই মানুষ জানতে পারবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে, এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনও চাঁদা, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না। অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন, দেশবাসীর সামনে এটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ তৈরিতে সব অংশীজন নিয়ে কাজ চলেছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডম্যাপ তৈরির 72 ঘন্টার আলটিমেটামের পর এই উদ্যোগের কথা জানিয়েছেন উপাচার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। সিন্ডিকেট সভায় হট্টগোলের অভিযোগ অস্বীকার করে ছাত্র দলও বলছে, যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ তৈরির বিষয়ে তারাও একমত। ডাকসু নির্বাচনের এখনই উপযুক্ত সময় জানিয়ে দ্রুত নির্বাচন চায় ছাত্র শিবিরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার ডাকসু নির্বাচনের দাবি ওঠায় ছাত্রদলের বিরুদ্ধে হট্টগোলের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরির আলটিমেটাম দেওয়া হয়। 72 ঘন্টার আলটিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বর্তমান পরিস্থিতিতে হলগুলোতে ছাত্র প্রতিনিধি দরকার। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি তাদের। ছাত্রদল ডাকসু ইলেকশন চাচ্ছে, তারা সংস্কার চাচ্ছে এবং আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে সংস্কার চান আমরা সেই সংস্কারের বিপক্ষে না, বরং আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে এই সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করবেন, রোডম্যাপটা প্রকাশ করেন, কতদিনের মধ্যে আপনি ইলেকশনটা দিবেন, সেই ইলেকশনটা দেন। ছাত্র শিবিরও বলছে, কোনো ছাত্র সংগঠনের দাবিতে নির্বাচন পেছানো উচিত নয়, দ্রুত দিতে হবে রোডম্যাপ। ডাকসু বিষয়টা আলোচনা শুরু হওয়া উচিত এবং আলোচনা শুরু বলতে ডাকসুর একটা রোডম্যাপ দেওয়া উচিত। যারা পিছাইতে যাচ্ছে এটা বা পরবর্তীতে ডাকসু পিছিয়ে গেলে এটা ডাকসুর যে জৌলুস, ডাকসুর যে আবেদন, সে আবেদনটা হারাবে। তবে ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচনের বিরোধিতা করে হট্টগোল করা হয়নি। সিন্ডিকেট থেকে ফেসিবাদের দোষরদের সরানোর দাবি তোলা হয়। ডাকসুর বিষয়ে পুরোপুরি একমত তারাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন
ডাকসু নিয়ে যে সংস্কার ভাবনা কিংবা সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে, আমরা সেগুলোকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব। সেখানে ডাকসু পেছানোর কিংবা ডাকসু দেরিতে হওয়ার মানে কোনো আকাঙ্ক্ষা আসলে আমাদের নেই। রোডম্যাপ তৈরির 72 ঘন্টার আলটিমেটামের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক তারা, রোডম্যাপ তৈরিতে শুরু হয়েছে কাজ। নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষে সাধারণ শিক্ষার্থীরাও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে, কমেছে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন মৌসুমি সবজির দাম। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। তবে নতুন বছরের শুরুতেই কিছুটা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। চড়া চাল ও মাছের বাজার, নতুন করে বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। বাজারে শীতকালীন সবজির এমন ভরপুর অবস্থায় বলে দেয় সরবরাহ পরিস্থিতি, দামও কমতির দিকে। সবজির দামটা একটু কমছে, 1 মাসের ব্যবধানে অর্ধেক দাম নেমে গেছে সবজির দাম। এখন জনমনে মোটামুটি অনেকটাই স্বস্তি আছে। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এক একটি ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকায়। এছাড়া কেজি প্রতি সিম 40 টাকা, মূলা 20 থেকে 25 টাকা, টমেটো 50 থেকে 60 আর আলু পাওয়া যাচ্ছে 40 টাকায়। কমেছে কাঁচা মরিচের দামও, যদিও 2 দিনের ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। সবজি অনেকটা নাগালের ভিতরে, মানে যেগুলো কমন সবজি সেগুলো একটু দাম কম, কিন্তু একটু রেয়ার যেগুলো সেগুলোর দাম বেশি। সবজি বিক্রেতারাও বলছেন চাহিদা মতো সরবরাহ পাওয়ায় দাম কমিয়ে বিক্রি করতে পারছেন তারা। বাজারে সবজি আমদানি বেশি, মানে দামও কম। বর্তমানে আপনার সিম 20 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত, বেগুন আপনার 30 থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি। তবে মাছ ও মুরগির বাজারে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ছেন ভোক্তা, বেড়েছে চালের দামও। গত সপ্তাহে যে রুই বেশি 300 টাকা কেজি, এই সপ্তাহে 320-30। এই সপ্তাহে একটু দাম মোটামুটি ভালো, মানে আগের থেকে একটু বেশি। 15-20 দিন ধরে চালের দাম শুধু বাড়তে আছে। প্রতিদিন এখানে 700-800-1200 মাল আনি, সেখানে মাল পাচ্ছে 200-300। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 200 থেকে 210 টাকা, পাকিস্তানি সোনালী বিক্রি করছি 340 থেকে 350 টাকা। এদিকে সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটারে বেড়েছে 3 থেকে 4 টাকা। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। আসলে গত সপ্তাহের তুলনায় বর্তমানে আপনার খোলা সয়াবিন তেলটা একটু হালকা বৃদ্ধি পেয়েছে। অধিক পরিমাণ চাহিদা হওয়ার কারণে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তার সিন্ডিকেটের মাধ্যমে তেলটা সরবরাহ কম দিয়ে মানে বাজার একটু ঘাটতি সৃষ্টি করে দিয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্তে মধ্যবিত্তের জীবনযাত্রায় ব্যয় বাড়বে আরেক দফা। এই ব্যয় বা মূল্যস্ফীতি কমাতে নেয়া মুদ্রানীতির বাস্তবায়ন সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। তিনি আরও বলেন, ব্যাংকগুলোকে দেয়া ছাপানো টাকা উৎপাদনশীল কাজে ব্যয় নিশ্চিত হলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি। জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে ক্রেতাদের হাত। এরই মাঝে উদ্যোগ ভ্যাটের হার বাড়ানো। নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন। তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে আরোপ করছে সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না। বাজারের সরবরাহ ব্যবস্থা, আমদানি, এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা, এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেত সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া। এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো 22,500 কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে। যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক, তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ হিসেবে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে। বিষয়টা হলো যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে, উৎপাদনের ভিতরে দিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে। এই অর্থনীতিবিদ আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 11,78,000 টনের বেশি ধান, চাল ও গম মজুদ আছে।
সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জনকল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দক্ষ ক্যাডারদের দিয়ে পরিচালনার আহ্বান জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। উপসচিব পদে কোটা পদ্ধতির পরিবর্তে পরীক্ষায় নিয়োগের সুপারিশ তাদের। রাজধানীতে পরিষদ আয়োজিত এক সভায় উঠে আসে জনপ্রশাসনের ক্যাডারদের মধ্যকার বিভিন্ন বৈষম্যের কথাও। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয় করণীয় শীর্ষক আলোচনা সভা। প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এ আয়োজনে অংশ নেন 5 শতাধিক আমলা। সভায় প্রতিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দক্ষ ও বিশেষজ্ঞ কর্মকর্তাদের দ্বারা পরিচালনার দাবি জানান বক্তারা। এ সময় জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বিভিন্ন বৈষম্যের কথাও তুলে ধরেন তারা। দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, কিন্তু আমরা এই ক্যাডারে বৈষম্য দেখতে চাই না। সচিব পদ ছিলেন, সেখান থেকে সিনিয়র সচিব আরেকটা ধাপ বাড়িয়ে নিল। এই আরেকটা ধাপ বাড়ানো মানে বাকি যারা আছে তাদের সাথে বৈষম্যের একটা ধাপ তৈরি করলেন। সরকারের পদে কারা যাবে? প্রত্যেকটা ক্যাডারে যাওয়ার অধিকার আছে, কিন্তু তারা এই পদটাকে তাদের নিজেদের পদ করে নিয়েছে। এই জায়গাটাই আমাদের ভাঙতে হবে। সবার আগে প্রশাসনে সংস্কারের আহ্বান জানান আমলারা। এ দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলনে যাবেন না বলেও উল্লেখ করেন। বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করে ব্যাচ ভিত্তিক পদোন্নতি এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে বলেন তারা। রাষ্ট্রীয় সরকারে যদি টাকাগুলো আমাকে সঠিকভাবে খরচ করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। খতিয়ে দেখতে দেখতে, তলিয়ে দেখতে দেখতে 12 মাসের 9 মাস শেষ হয়ে যায়। শেষে এসে বাজেট শেষ করার জন্য কিছু কাজ নেওয়া হয়। জনগণের কি হচ্ছে? জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে উপসচিব পদে কোটা রাখা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার সিভিল সার্ভিস থেকে আলাদা করার প্রতিবাদ জানিয়ে পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেন বক্তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের প্রথম ছুটির দিনে জনসমুদ্র কক্সবাজার সৈকত। শীত উপেক্ষা করেই সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা। সাগরে গা ভেজানোর পাশাপাশি বিভিন্ন রাইড উপভোগ করছেন তারা। নিরাপত্তার স্বার্থে নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছে লাইফগার্ড সংস্থা এবং ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কুয়াশা আর খনখনে শীতের মাঝেও থেমে নেই সমুদ্র স্নান। দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা বালিয়াড়ি পেরিয়ে নেমে পড়েছেন নোনা জলে। পর্যটকদের বিনোদনে সৈকতে থেমে নেই অন্যান্য স্বাভাবিক কার্যক্রম। ঘোড়ায় চড়ে কিংবা বিচ বাইকে করে সমুদ্র দর্শন করছেন কেউ কেউ। বাদ নেই প্রিয়জনের সঙ্গে ছবি তোলাও। সমুদ্র তীরে স্বজনদের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন কাটাতে পারায় খুশি দর্শনার্থীরা। উপরে উঠলে শীতটা বেশি লাগে, পানিতে নামলে শীতটা লাগে না। এটাই এনজয়, মজা করতেছি পানিতে। বেশি ঠান্ডা নাই সমুদ্রের পাড়ে, এখন ভালোই লাগতেছে। মনে হচ্ছে যে নামবো না, কিন্তু সবার দেখা দেখে মনে হচ্ছে যে না, একটু নেমে আসি, বেড়া আসি। এক্সামটা শেষ হয়েছে, তখন আমরা এখন ঘুরতে এসেছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনেক এনজয়েবল করেছি। তবে কুয়াশা থাকায় সমুদ্র স্নানের ক্ষেত্রে পর্যটকদের নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফগার্ড সংস্থার। পর্যটকদের কাছে অনুরোধ করবো, অবশ্যই আপনি সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের উপস্থিতি আছে কিনা সেটা জেনে সমুদ্রে নামবেন। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন গত 15 দিনে কক্সবাজার ভ্রমণ করেছে 15 থেকে 20 লাখ মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শীতের তীব্রতা উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণে দেশি বিদেশি প্রতিষ্ঠানও দিচ্ছে নানা ছাড়। তবে কেনার চেয়ে প্রথম দিকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখাকেই প্রাধান্য দিচ্ছেন দর্শনার্থীরা। কুয়াশা আর হিমেল হাওয়ার মধ্যেই শুক্রবার সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাদের সমাগম। মেলার শুরুর দিক হওয়ায় কেনার চেয়ে ঘুরে ঘুরে পণ্য দেখতেই বেশি আগ্রহ দর্শনার্থীদের। ভিড় বেশি ছিল শীতের পোশাক, জুয়েলারি ও গৃহস্থালী সামগ্রীর স্টলগুলোতে। আমাদের দেশীয় পণ্যগুলো একটু পরিচিতি লাভ করুক। আমি মেলা থেকে দূরবীন কিনেছি। এই পরিমাণ কাস্টমার আশা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার উপলক্ষে সেই পরিমাণ কাস্টমার আমাদের এখানে নেই। মেলার পজিশনটা আজকে থেকে বোঝা যাবে যে
বেচা বিক্রি কোন পর্যায়ে। দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ছাড়ে পণ্যের পসরা সাজিয়েছে স্টলগুলো। প্রতি বছরের ন্যায় এবার 20% ডিসকাউন্ট দিচ্ছি আমরা ননস্টিকে। বেশ কিছু আমরা শেয়ার এখান থেকে সেল করবো ইনশাল্লাহ। এবারের মেলায় স্থান পেয়েছে জুলাই চত্বর, তারুণ্যের প্যাভিলিয়ন, এছাড়া অন্য আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখতে ব্যস্ত সব বয়সী দর্শনার্থীরা। ফুল ফ্যামিলি এসেছি, মামি শাশুড়ি, তারপর হচ্ছে 2 যা, বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, সবাই মিলে আসলাম। খেলনা কিনবো, গাড়ি কিনবো, বেলুন কিনবো, অনেক কিছু কিনবো। দেশি বিদেশি 362টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে এবারের মেলায়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, এ মাসেই আসছে একাধিক শৈত্যপ্রবাহ। বিরোধে লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা। দিনাজপুরে মির্জা ফখরুল। ক্ষমতায় গিয়ে আমানতের খেয়ানত করেছে সবাই, বললেন জামায়াতের আমির। এবং আলোচনায় ডাকসু নির্বাচন, দ্রুত ভোট চান ছাত্র নেতারা। রোডম্যাপ তৈরিতে অংশীজনদের নিয়ে শুরু হয়েছে কাজ, জানালেন উপাচার্য। এই ছিল সময়ের সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।